আতিয়া এবার চোখের জল মুছে নিল। গভীর শ্বাস নিয়ে হাতের ছবিটা আলতো করে বুকের কাছে নিয়ে এলো। তার মনে হলো আমরা যেন একবার হাসি মুখে তাকিয়ে বলছে, তুমি দুর্বল হলে কে আমার অস্তিত্বকে আগলে রাখবে ঘরওয়ালি? এই প্রথমবার আতিয়া অনুভব করলো ও আর একা নয়। ওর সাথে আছে আবরারের ভালোবাসা, তার স্মৃতি, আর সবচেয়ে বড় কথা ওর ভিতরে আছে আবরারের শেষ চিহ্ন। সে নিজেকে ভেঙে পড়তে দিতে পারে না, তাকে বাঁচাতে হবে, শুধু নিজের জন্য না, ওর জন্য। মিসেস মোহনা সস্নেহে আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখে মমতার এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠেছে। আতিয়ার ভেতরে যে পরিবর্তন এসেছে তা তিনি স্পষ্টই টের পাচ্ছেন। এই মুহূর্তে আতিয়া আর আগের মতো নিস্তেজ অনুভূতিহীন নেই। সে বুঝতে পেরেছে নিজের প্রতি অবহেলা করা মানে কেবল নিজেকে নয়, আবরারের রেখে যাওয়া শেষ চিহ্নকেও কষ্ট দেয়া। মিসেস মোহনা ধীরে ধীরে প্লেটটা ওর সামনে এগিয়ে দিলেন। তারপর আলতো করে বললেন, দাদুমণি চল, আমি আজ নিজে তোকে খাইয়ে দেই, অনেক দিন হলো তো। আতিয়া একটু চমকে তাকালো, তারপর হাসলো। সত্যি সে এই কদিনে নিজেকে কতটা অবহেলা করেছে। এখন মনে হচ্ছে একটু যত্ন নিলে তেমন ক্ষতি হবে না, বরং সে এখন শক্ত হতে চায়, শুধু নিজের জন্য নয়, তার সন্তানের জন্য। মিসেস মোহনা ধীরে ধীরে এক লোকমা আতিয়ার মুখের সামনে এগিয়ে দিলেন। আতিয়া স্নেহ ভরা চোখে তাকিয়ে তা গ্রহণ করল। প্রথম লোকমা মুখে দেওয়ার পর যেন অনেকদিন পর প্রাণ ফিরে পেল। খাবারের স্বাদ যেন একটু বেশি ভালো লাগছে আজ। হয়তো এই খাবারের সাথে লুকিয়ে আছে মায়ের ভালোবাসা, শাশুড়ির মমতা আর এক নতুন শপথ। মিসেস মোহনা একের পর এক লোকমা মুখে তুলে দিচ্ছিলেন, আর আতিয়া খুশি মনে খেয়ে নিচ্ছিল। দীর্ঘদিন পর সে মনে মনে শান্তি অনুভব করল। তার হৃদয়ের গভীরে যে শূন্যতা ছিল তা যেন ধীরে ধীরে ভরে উঠছে। মাঝে মাঝে খেতে খেতে আতিয়া নিজের পেটে আলতো করে হাত রাখছিল। সেখানে স্পষ্ট টের পাচ্ছিল সে এক নতুন প্রাণের অস্তিত্ব, ওর সন্তানের অস্তিত্ব, আবরারের অংশ। তার মনের ভেতরে তখন হাজারো অনুভূতির বন্যা বয়ে যাচ্ছিল। একদিকে আবরারের অভাব, আরেকদিকে তার রেখে যাওয়া উপহার। আতিয়া চুপচাপ মনে মনে বলে উঠল, চিন্তা করবেন না মাফিয়া নির্জীব মানুষ, আমি এখন আর দুর্বল নই। আমি তোমার অংশকে কোনো কষ্ট দিব না। এখন থেকে ওর খেয়াল রাখবো। আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি আবার আমাকে ভুলে বোঝো। তারপর ওর চোখের সামনে ভেসে উঠল সেই দিনগুলোর কথা, সেই ভুল বোঝাবুঝি, সেই কষ্ট, সেই ভুল সিদ্ধান্ত। যদি সবকিছু আরেকটু ভালোভাবে বুঝতে পারতো তাহলে হয়তো এত দেরি হতো না। কিন্তু না, অতীতের ভুলে সে আর নতুন করে ভুল করবে না। এখন সে শুধু নিজের উপর নয়, তার সন্তানের ভবিষ্যতের উপরও দায়িত্বশীল। আতিয়া এবার গভীরভাবে শ্বাস নিল, নিজের ভেতরে এক দৃঢ় প্রতিজ্ঞা অনুভব করল। কিন্তু তবুও সেই দেখা আমি ঠিক করব, কারণ চোখের দেখা সবকিছু সত্যি হয় না। আতিয়ার চোখে এবার আর অশ্রু নেই, বরং এক ধরনের শক্তি ফুটে উঠেছে। আজকের পর থেকে সে কেবল দুঃখের আতিয়া থাকবে না, সে হবে একজন মা, একজন দায়িত্বশীল মানুষ, যে নিজের সন্তানকে আগলে রাখবে আর আবরারের ভালোবাসার শেষ চিহ্নকে বাঁচিয়ে রাখবে। মিসেস মোহনা ওর চোখের সেই পরিবর্তন দেখে হাসলেন, আলতো করে ওর মাথায় হাত রাখলেন। এবার তোর দায়িত্ব আমাকেই নিতে দে। এভাবেই থাক দাদুমণি, শক্ত থাক, নিজের জন্য, আমার জন্য আর তার জন্য। আতিয়া মাথা ঝুঁকিয়ে মিসেস মোহনার বুকে মাথা রাখল। এই বুকে যেন সে এখন এক মায়ের আশ্রয় খুঁজে পেল, যে তাকে ভালোবাসবে, আগলে রাখবে। বাইরে রাত গভীর হয়ে আসে, কিন্তু এই মুহূর্তে আতিয়ার ভিতরের পৃথিবীতে নতুন সূর্যোদয় শুরু হলো। সময় কেটে যাচ্ছে, জীবন থেমে নেই। দেখতে দেখতে ৮টি মাস কেটে গেছে। এই দীর্ঘ ৮ মাসে আতিয়া অনেকটাই বদলে গেছে। সে আর আগের মতো ঘরের কোণে বসে দুঃখে মর্মমান হয়ে থাকে না, আবরারের জন্য কাঁদে না। সে এখন শক্ত হয়েছে, নিজেকে গুছিয়ে নিয়েছে। মিসেস মোহনার সাথে রান্নাঘরে কাজ করে, বাগানের ফুল গাছগুলোর যত্ন নেয়, পরিবারের সাথে সময় কাটায়, হাসি ঠাট্টায় মেতে থাকে। বাইরে থেকে দেখে মনে হয় আতিয়া এখন সম্পূর্ণ নতুন একজন মানুষ হয়ে উঠেছে, কিন্তু গভীরে তাকালে বোঝা যায় পরিবর্তনের আড়ালে এক গভীর প্রতীক্ষা লুকিয়ে আছে। সে জানে না আবরার কোথায়, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা, কিন্তু সে অপেক্ষা থামিয়ে দেয়নি। প্রতি সন্ধ্যায় বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন দূরে কোথাও আবরার ওকেই দেখছে, ঠিক ফিরে আসবে বলে। কিন্তু দিন গড়িয়ে যায়, রাত পেরিয়ে ভোর আসে, তবু আবরার আসেনি।
এই ৮টি মাস ধরে মিস্টার নাফিস আবরারের খোঁজ পেতে এক মুহূর্তের জন্য দম নেননি। সমস্ত যোগাযোগ, সমস্ত সূত্র কাজে লাগিয়েও তিনি আবরারের কোনো হদিশ পাননি। আবরার যেন হাওয়ায় মিশে গেছে। বাড়ির সবাই এখন এই সত্যটা মেনে নিয়েছে যে আবরার যদি নিচে থেকে না ফিরে আসে তাহলে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু আতিয়া, সে কিছুতেই হাল ছাড়েনি। তার মন মানতে চায় না যে আবরার কোথাও নেই, তার নির্জীব মানুষ লুকিয়ে আছে। এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রেখেছে। আতিয়া এখন প্রেগন্যান্সির শেষ ধাপে, ৯ মাস পেরিয়ে গেছে। ডেলিভারির সময়ও বেশি দূরে নেই। তার শরীর আগের তুলনায় ভারী হয়ে গেছে। হাঁটতে গেলে একটু কষ্ট হয়, মাঝে মধ্যে কোমরে ব্যথা অনুভব করে। তবুও সে মুখে হাসি রাখে, শক্ত থাকে, কারণ সে জানে আর বেশি দেরি নেই। খুব শিগগিরই তার কোলে আসবে সেই ছোট্ট প্রাণ যে আবরারের অস্তিত্ব বহন করে। এই সন্তানের জন্যই আতিয়া বেঁচে আছে, স্বপ্ন দেখছে। এদিকে ফারিহাও ও তার সাথে প্রায় প্রতিদিন দেখা করতে আসে। তারও ৫-৭ মাস চলছে। পেটে ছোট্ট প্রাণের অস্তিত্ব নিয়ে সে যেন আতিয়ার যমজ আত্মা হয়ে উঠেছে। দুজন একসাথে বসে গল্প করে, ভবিষ্যতের পরিকল্পনা করে, কখনো কখনো আবেগপ্রবণ হয়ে পড়ে। আজকের দিনটা একটু বিশেষ। রাকিব, ফারিহা আর অরিশ আজ আতিয়াকে দেখতে আসবে। মিসেস আয়শা আসতে পারেননি জরুরি কাজের জন্য, তবে তিনি নিয়ম করে প্রতিদিন মেয়েকে দেখে যান। আতিয়া জানে তার মা বাইরে যতই ব্যস্ত থাকুক না কেন, তার প্রতি ভালোবাসার এতটুকু কমতি নেই। সন্ধ্যা ঘনিয়ে আসে। আতিয়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। গাঢ় নীল আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে, হালকা বাতাস বইছে। তার হাত অটোমেটিকলি নিজের পেটের উপর চলে গেল। নরম হাতে সন্তানের অস্তিত্ব অনুভব করে সে মৃদু হেসে ফেলে। তার চোখে দৃঢ়তার ছায়া নেমে এলো। কোথায় আছে আবরার? কেন সে ফিরছে না? এই প্রশ্নের উত্তর সে একদিন ঠিক খুঁজে বের করবে। কিন্তু তার আগে তাকে মা হতে হবে। তার সন্তানের জন্য শক্ত থাকতে হবে। বাইরে গাড়ির শব্দ শুনে সে জানালার পাশ থেকে সরে এলো। রাকিব আর ফারিয়া এসে গেছে। সে আরেকবার পেটে হাত রাখলো। তুমি জানো তোমার বাবা আসবে। সে আসবেই। তুমি জানো তোমার বাবা আসবে, সে আসবেই। আমাদের জন্য আসবে। আমরা অপেক্ষা করব, তাই তো? সন্তান হয়তো শুনতে পায় না, কিন্তু আতিয়া অনুভব করলো তার ভেতরটা যেন আশায় ভরে উঠেছে। নির্জীব মানুষ, তুমি কবে ফিরবে? আতিয়া ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। এখন আর আগের মতো অতটা কষ্ট হয় না। শরীরের ভারের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে সে। নিচে নেমে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ফারিহা আর রাকিবকে দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ফারিহাকে দেখেই সে যেন প্রাণ ফিরে পেল। কাছে গিয়ে জড়িয়ে ধরল তাকে। কেমন আছিস প্রাণ ভোমরা? আতিয়ার কণ্ঠে ছিল গভীর স্নেহ। ফারিহাও তাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কতদিন পর দেখা। আমি ভালো আছি জানো, কিন্তু তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুই আসবি বলেই হয়তো আজ একটু বেশি ভালো লাগছে। ফারিহা একটু হাসি চাপিয়ে বলল, আরে শুধু তোকে দেখতে আসিনি, আমাদের ছোট্ট বাবুটার সাথেও দেখা করতে এসেছি। একথা শুনে আতিয়া এক হাত নিজের পেটে রাখলো, আরেক হাত ফারিহার পেটে। দেখ, আমাদের দুজনের বাচ্চাই কিন্তু একসাথে আসবে। ফারিহার চোখ বড় বড় করে বলল, হ্যাঁ রে, ভাবছি আমাদের বাচ্চারা ছোটবেলা থেকেই একসাথে থাকবে, বন্ধুত্ব হবে, আবার হয়তো খুনসুটিও করবে। রাকিব মজা করে বলল। দোয়া করে ওরা যেন মায়ের মতো না হয়ে বাবার মতো শান্ত হয়। ফারিহা সঙ্গে সঙ্গে বলল, এ রাকিব সাহেব, আমরাই তো বেশি শান্ত। আতিয়া হেসে বলল, একদম, আমরাই তো শান্ত, তাই না রাকিব ভাইয়া? রাকিব মুখে কপট ভাব এনে বলল। হ্যাঁ হ্যাঁ, এখনকার জন্য মেনে নিয়েছে। এরপর রাকিব একটু গম্ভীর মুখ করে বলল, আচ্ছা ভাবি, একটা কথা বলেন তো। আতিয়া ভ্রু কুঁচকে বলল। কি কথা? রাকিব কাশি দিয়ে গলা খাকারি দিয়ে বলল, আমার যদি ছেলে হয় আর আপনার যদি মেয়ে হয় তাহলে কিন্তু বিয়ে ফিক্সড। আতিয়ার সাথে সাথে চোখ বড় বড় করে বলল, হ্যাঁ রে, আগে তোদের জন্ম হোক, তারপরে সব চিন্তা করব। ফারিহা ঠোঁট বাঁকিয়ে বলল, এ রাকিব সাহেব, আপনার চিন্তা ভাবনা তো দেখি বহু দূর, এখনই বিয়ের কথা। রাকিব কপর ভাব ধরে বলল, আরে আমি তো আমার ছেলে ভবিষ্যৎ সিকিউর করছে। ফারিহা হাত তুলে বলল, আমার ছেলে হলে কিন্তু আমার জানুর মেয়ে হোক আর ছেলে হোক, আমি আমার জানুর বাচ্চার জন্যই রেখে দেব। আতিয়া মুস্কি হেসে বলল, আহারে, এভাবে ভাগাভাগি করিস না। আগে তোদের দুষ্টু পিচ্চিরা জন্মাক, তারপর না হয় ভাবা যাবে। রাকিব হেসে বলল, ঠিক আছে, এই ব্যাপারে পরে আলোচনা করব। এখন আমরা একটু খেয়ে নেই।
চলো চলো। রাকিব, ফারিহা, আতিয়া সোফায় গিয়ে বসলো। এর মধ্যেই মিসেস মোহনা খাবার দিয়ে আবারও চলে গেল। রাকিব একটা আপেলে কামড় বসিয়ে বলল, দেখেন ভাবি, আপনার মেয়ে আগে হবে আর আমার ছেলে আপনার মেয়ের 2 মাস পরে হবে। তো সেই হিসেবে আপনার মেয়ে আমার ছেলে থেকে বড়, তাতে সমস্যা নেই। আমি সিনিয়র বৌমা আনবো। রাকিবের কথা শুনে আতিয়া হাসতে হাসতে বলল। সিনিয়র বৌমা লাগবে ভাইয়া আপনার? রাকিব সিরিয়াস হয়ে বলল। অবশ্যই লাগবে। আমি সিনিয়র বৌমা আমার ছেলের জন্য ফিক্সড করলাম। তাদের এই হাসি ঠাট্টার মাঝে দরজার কাছে এক পরিচিত কণ্ঠ শোনা গেল। এত মজার মজার কথা হচ্ছে আর আমাকে ডাকা হলো না। সবার দৃষ্টি চলে গেল দরজার দিকে। অরেশ দরজায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে চিরাচরিত দুষ্টুমি ঝলমল করছে। আতিয়াকে দেখে সে ভ্রু নাচিয়ে বলল, ভাবি, এই দেখুন আমি আসছি। আমার জন্য কোনো সাদর অভ্যন্তরা নেই। আতিয়া হাত গুটিয়ে বলল, তুমি কি রাজার ছেলে নাকি তোমার জন্য সদর অভ্যর্থনা দিতে হবে? অরেশ নাক সিটকে বলল। আমি তো ভাবছিলাম ভাবি এখন আমাকে দেখে আবেগে কেটে ফেলবে। ফারিহা মুখ চেপে হাসছিল আর রাকিব মাথা নাড়িয়ে বলল। তুই কোথায় গেলে শান্তি থাকে নাকি? অরেশ গম্ভীর মুখে বলল, এই যে রাকিব ভাইয়া, আপনি সব সময় আমার বিরুদ্ধে থাকেন কেন? আতিয়া কপট রাগ দেখিয়ে বলল, আমার মনে হয় তোমার বিরুদ্ধে থাকা উচিত। আমার মনে হয় তোমার বিরুদ্ধে থাকা উচিত। তুমি তো আগের মতো আমাকে বিরক্ত করো না। অরেশ চোখ বড় বড় করে বলল। ও মাই গড ভাবি, আপনি নিজে স্বীকার করছেন যে আমি বিরক্ত করতাম। আতিয়া হেসে ফেলল। আরে এখন আর বিরক্ত করো না তো। তুমি না হলে তোমাকে কে বকা দেবে? অরেশ কোমরে হাত দিয়ে বলল, ভাবি, আপনার পেট তো এখন অনেক বড় হয়ে গেছে। এখন আপনি আমাকে তাড়া করতে পারেন না। ফারিহা সঙ্গে সঙ্গে যোগ দিল। হ্যাঁ, আর আমার জানুর এখন স্পেশাল পাওয়ার আছে। এখন আমার জানু একটা থাপ্পড় দিলে সেটা দুজনের কাছ থেকে গুনতে হবে। অরেশ মুখে হাত চেপে বলল, ও ভাবি, আমি তাহলে এখন আপনার স্পেশাল গার্ডের কাছে ক্ষমা চাচ্ছি। বাইরে সন্ধ্যার আলো কমে এসেছে, কিন্তু ঘরের ভেতর আলো জ্বলজ্বল করছে। আতিয়া পেটে হাত রেখে মৃদু হাসল। আমি না হলে তোমাকে কে বকা দেবে? আমি জানি তুমি আসবে নিজে মানুষ। আমাদের জন্য, আমাদের সন্তানের জন্য আমরা সবাই তোমার অপেক্ষায় আছি। আজকের রাতটা আরেকটি অপেক্ষার রাত, কিন্তু এই অপেক্ষার প্রহরগুলো এতটা কঠিন আর লাগছে না, কারণ তার পাশে আছে ভালোবাসার মানুষগুলো। আর সবচেয়ে বড় কথা, সে এখন আর একা নয়। তার ছোট্ট প্রাণ আর কাছের মানুষগুলোই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন জীবনের পথে। আবরার চেয়ারে বসেছিল, চোখের সামনে নীলচে পর্দা দুলছিল হাওয়ার ঝাপটায়। জানালার বাইরে সূর্য অস্ত যাচ্ছে, লালচে আবহাওয়ায় চারিপাশ রঙিন হয়ে উঠেছে। কিন্তু আবরারের জন্য এসব দৃশ্যের কোনো মূল্য নেই। সে অনেক আগেই ভালোবাসার রং হারিয়েছে। বিশ্বাসের আলো নিভে গেছে তার কাছে। হাতের আঙুলগুলো একটার পর একটা ভাঁজ করতে করতে সে বলল, আরিফ, আরিফ, আরিফ দ্রুত সামনে এসে দাঁড়ালো। আমার শত্রুদের এখন কি অবস্থা? আরিফ একটু ইতস্তত করে বলল, ভাই, আমার মনে হচ্ছে মিস্টার আনোয়ারের হাত রয়েছে আপনার মায়ের অ্যাক্সিডেন্টের পেছনে। আবরার ঠোঁট বাঁকিয়ে একটা বাঁকা হাসি দিল, চোখের কোণে শয়তানি ঝিলিক খেলল। ব্যারাক, আরো কিছুদিন, মাস, বছর, যতক্ষণ খুশি ততক্ষণ ব্যারাক। কিন্তু যেদিন আমি ধরবো সেদিন ওদের আর উঠতে দেব না, টানা কেটে মাটিতে ফেলে দেব। আরিফ সম্মতি সূচক মাথা নাড়ল। আবরার এবার জল শক্ত করে বলল, বাসার কি অবস্থা? দাদা দাদি ঠিক আছে? আরিফ একটু থেমে গিয়ে বলল। আবরার চোখ বন্ধ করল, তারপর গলার স্বর নরম করে বলল, আর আতিয়া, আতিয়া কেমন আছে? সে কি এখনো আমাদের বাড়িতেই আছে? এই প্রশ্ন শুনে আরিফ হঠাৎ চুপ করে গেল। সে নিজেও জানে না আসলে কি অবস্থা দেশে। আবরার তার সাথে সবকিছু ছেড়ে চলে এসেছে, আর তাতে দেশ থেকে যোগাযোগ প্রায় বন্ধ। মিথ্যে বলে কি লাভ? আরিফ বুঝতে পারছে না কি উত্তর দেওয়া উচিত। আবরার ভ্রু কুঁচকে বলল, কি হলো, চুপ হয়ে গেলি কেন? আরিফ ঢোক গিলে বলল। আবরার ধীর একটা নিঃশ্বাস ফেলল, তারপর চেয়ারটায় শরীর ছেড়ে দিল, চোখ দুটো বন্ধ করে নিল, যেন নিজের ভেতরের ঝড় থেকে সবকিছু দূরে থাকতে চায়। আরিফ তাকিয়েছিল আবরারের দিকে। তার ঠোঁট শক্ত হয়ে আছে, মুঠো শক্ত হয়ে গেছে।
একটা দীর্ঘ নীরবতার পর আবরার নিচু গলায় বলল। যা তুই এখন। আরিফ বুঝতে পারল এখন আর কথা বলার সময় নেই। সে মাথা নিচু করে ধীর পায়ে চলে গেল। আবরার একা হয়ে গেল। ঘরের চারপাশ নীরব, শুধু দেয়াল ঘড়ির টিক টিক শব্দ। সে একবার চোখ খুলে শূন্য দৃষ্টিতে তাকালো সামনে, তারপর মাথাটা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করলো। ভালোবাসা, এই ভালোবাসা, আমি ঘৃণা করি ভালোবাসা। তাই তো কাউকে ভালোবাসতে পারিনি, কিন্তু নিজে একটা আসক্তি বানিয়ে বসেছিলাম ঠিকই। তার ঠোঁটের কোণে তিক্ত একটা হাসি ফুটল। সত্যি যদি ভালোবাসতিস তাহলে কি তুই ওই বাড়ি ছেড়ে যেতিস? আমার স্মৃতির মধ্যে থাকতিস, আমার অপেক্ষায় থাকতিস। আবরারের ভেতরে ক্ষোভ, অভিমান, কষ্ট সব একসাথে জড়ো হয়ে আছে। সে হাতের মুঠি শক্ত করল। কিন্তু ভুল, ভুল তো এটাই যে তুই এখনো আবার অর্ধাঙ্গিনী আছিস। ড্যাম ইট। এক মুহূর্ত সে চুপ করে রইল, তারপর তিক্ত কণ্ঠে বলল। থাক, তুই তোর নাগরদের নিয়ে যা ইচ্ছে কর। যত রঙ্গলীলা করবি আমার তাতে কিচ্ছু যায় আসে না। তার চোখের ভেতরে আগুন জ্বলতে লাগলো, কিন্তু সেই আগুনের পাশে জমে থাকা বরফের ঠান্ডা স্পষ্ট। আবরার জানে সে আতিয়ার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, কিন্তু কেন জানি এই কথাগুলো বলার পরও তার বুকের ভেতর একটা চাপা শূন্যতা কুঁকড়ে উঠল। সময় বহমান নদীর মতো, সময় কেমন করে বয়ে যায় কেউ টেরই পায় না। রাতের আধার কাটিয়ে সূর্যের সোনালি রোশনি যখন জানালার ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করল, তখন চারপাশটা আলোকিত হয়ে উঠল। নরম আলোয় ঘরের দেয়ালে একটা শান্ত স্নিগ্ধতা ছড়িয়ে পড়ল। বিছানায় শুয়ে থাকা আতিয়া পিট পিট করে চোখ খুলল। আলোয় চোখ শুয়ে আসতেই বুঝতে পারল আজকের সকালটা অন্যরকম। তার শরীরটা একটু বেশি ক্লান্ত লাগছে, যেন কোথাও ভেতর থেকে ব্যথা জানান দিচ্ছে। তলপেটে এক অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে, হালকা টান লাগার মতো। তবে আতিয়া এটাকে তেমন গুরুত্ব দিল না, ভাবলো হয়তো তার ছোট্ট প্রাণটা লাথি মারছে, তাই সামান্য ব্যথা অনুভব হচ্ছে। সে ধীরে ধীরে বেড থেকে উঠে বসল, এক হাত পেটে রেখে আস্তে আস্তে শ্বাস নিল। একটু ধাতস্থ হয়ে তারপর সাবধানে নিচে নামলো। প্রথমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। তার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু মুখে একটা প্রশান্তির ছোঁয়া। মা হওয়ার অনুভূতি তাকে অন্যরকম এক শক্তি এনে দিয়েছে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু ব্যথাটা যেন একটু একটু করে জানান দিয়েছে। এইবার আতিয়া একটু অবাক হলো, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। দাঁতে দাঁত চেপে সহ্য করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নিচে নামতেই দেখলো মিসেস মোহনা আর মিস্টার নাফিস সোফায় বসে টিভিতে খবর দেখছেন। টিভির পর্দায় নিউজ রিপোর্টার গম্ভীর গলায় কিছু বলছে, তবে আতিয়ার এখন সেদিকে মনোযোগ নেই। সে গুটি গুটি পায়ে তাদের দিকে এগিয়ে গেল, কাছে গিয়ে একদম মাঝখানে বসে পড়ল, যেন তার নিরাপত্তার ঘেরার টোপ এখানেই। আতিয়াকে এভাবে এসে বসতে দেখে মিস্টার নাফিস এক হাতে ওকে আলতো করে জড়িয়ে ধরে বললেন। কেমন আছিস দাদুমণি? কোনো সমস্যা হচ্ছে কি? আতিয়া একটু মুচকি হেসে জবাব দিল। না দাদাজান, আমার আবার কি হবে? মিস্টার নাফিস চোখ কুঁচকে বললেন। তাই তো, আমার দাদুমণি তো খুব স্ট্রং, তার কিছুই হবে না। আতিয়া হাসলো, কিন্তু তার ভেতরে সেই ব্যথাটা এখনো টান দিচ্ছে। সে মুখে কিছু বলল না, যেন নিজের কষ্টটা কাউকে বসতে দিতে চায় না। মিসেস মোহনা তখনই ওর মাথায় স্নেহময়ী হাতে হাত বুলিয়ে দিয়ে বললেন। আমি খাবার নিয়ে আসছি দাদুমণি, তুই আর তোর দাদাজান গল্প কর। আতিয়া হাসি মুখে বলল। যাও দাদি যান। মিসেস মোহনা একটা প্রশান্তির হাসি দিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আতেয়া এবার মাথা গুজে বসে রইল। চোখের কোণে এক ধরনের অজানা অনুভূতি খেলা করছে। শরীরের ভেতর একটা অন্যরকম পরিবর্তন যেন শুরু হতে চলেছে, কিন্তু সে নিজেই বুঝতে পারছে না সামনে কি অপেক্ষা করছে। মিসেস মোহনা খাবারের প্লেট হাতে নিয়ে ফিরে এলেন। প্লেটে নরম ভাত, মুরগির মাংস আর পাশে সামান্য শাক ভাজি। তিনি আতিয়ার পাশে এসে বসলেন এবং স্নেহময় হাতে খাবার মাখিয়ে মুখের সামনে ধরলেন। দাদুমণি, একটু একটু করে খা, আজ তো তুই খুব দুর্বল দেখাচ্ছিস। মিসেস মোহনা আতিয়ার কপালে হাত রেখে বললেন। আতিয়া একটু হাসল। হ্যাঁ দাদিজান, খাচ্ছি। সে ধীরে ধীরে লোকমা মুখে তুলল, কিন্তু ঠিক তখনই পেটে এক ঝাটকা ব্যথা অনুভব করল। প্রথমে হালকা শিরশিরে একটা অনুভূতি, তারপর ক্রমেই সেটা তীক্ষ্ণ হয়ে উঠতে লাগলো। আতিয়া ভ্রু কুঁচকে ফেলল, মুখ থেকে চামচ ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। প্রথমে সে ভেবেছিল হয়তো স্বাভাবিক ব্যথা, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ব্যথা প্রচণ্ড আকার ধারণ করল।
আ একটা চাপা গোঙানির শব্দ বেরিয়ে এলো আতিয়ার মুখ থেকে। সে হঠাৎ করেই খাবারের প্লেটটা সরিয়ে দিয়ে হাত দিয়ে তলপেট চেপে ধরল। মিসেস মোহনা উদ্বিগ্ন হয়ে ওর দিকে তাকালেন। কি হলো দাদুমণি, কেমন লাগছে? আতিয়া কিছু বলতে পারল না। ব্যথাটা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তার মনে হলো কেউ যেন একসঙ্গে হাজারটা ছুরি দিয়ে ওর তলপেট কেটে ফেলছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘামে ভিজে উঠেছে কপাল। দাদিজান, খুব ব্যথা হচ্ছে। আতিয়া অস্পষ্ট স্বরে বলল। গলা ধরে আসছিল তার। সে হাত দিয়ে সোফার হাতও চেপে ধরল, যেন ব্যথার সাথে লড়াই করছে। মিসেস মোহনা আতিয়ার হাতটা নিজের হাতে ধরে ফেললেন। নাফিস, নাফিস, তাড়াতাড়ি ডাক্তার ডাকো, আতিয়া দাদুমণির সময় হয়ে গেছে। মিসেস মোহনার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। মিস্টার নাফিস মুহূর্তের মধ্যে ফোন বের করে ডক্টরের নাম্বারে কল দিলেন। অন্যদিকে মিসেস মোহনা আতিয়ার পাশে বসে ওর কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। আতিয়ার শ্বাস ভারী হয়ে আসে। প্রতিটা শ্বাস যেন তার জন্য যুদ্ধে পরিণত হয়েছে। একবার চোখ বন্ধ হয়ে আসে, আবার খোলার চেষ্টা করছে। দাদিজান, আমি পারছি না। আতিয়া ফিসফিস করে বলল। দাদুমণি, তুই শক্ত থাক। তোর ভিতরে ছোট্ট একটা প্রাণ আছে, ও তোকে এখন সবচেয়ে বেশি দরকার। আমি তোকে কিচ্ছু হতে দিব না একদিকে দাদুমণি। মিসেস মোহনা আতিয়াকে শক্ত করে ধরে রেখেছেন, অন্যদিকে আতিয়ার শরীর অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠছে। পেটে আরও একবার তীব্র ব্যথার ঢেউ আছড়ে পড়ল, যেন কেউ ওর শরীরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। আতিয়া ব্যথার তীব্রতায় চিৎকার করে উঠল। দাদিজান। মিসেস মোহনা আতিয়ার পিঠে হাত বুলিয়ে যেতে লাগলেন। আর একটু শোনা, ডাক্তার এসে পড়বে, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আতিয়ার চারপাশ ঝাপসা হয়ে আসছিল। ব্যথার পর ব্যথা, যেন শরীর আর নিতে পারছে না। কিন্তু সে জানে এই যন্ত্রণার শেষেই এক নতুন জীবনের শুরু হবে। চোখের কোণে পানি জমে গেল। আতিয়া শ্বাস নিতে নিতে মনে মনে বলল। নির্জীব মানুষ, আমাদের সন্তান আসছে। তুমি থাকো বা না থাকো, ওর জন্য আমি লড়বো। দিনের আলো কেটে ধরণীতে তিমির ঢাকা অন্ধকারের আগমন হলো। রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল, অথচ হাসপাতালের পরিবেশ তখনও উত্তেজনায় টকবক করছে। অপারেশন থিয়েটারের বাইরে সবাই উদ্বেগে বসেছিল। কেউ কারোর সাথে বেশি কথা বোঝে না, শুধু মাঝে মধ্যে একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। ফারিহা নিজের বিশাল বেবি বাম্প নিয়ে অস্থিরভাবে চেয়ারে বসে পায়ের আঙুল নাড়ছিল। মাঝে মাঝে ওর হাত চলে যাচ্ছিল তলপেটে। আতিয়ার এই মুহূর্তের কষ্টটা ও যেন নিজের মাঝেও অনুভব করছিল। রাকিব হাত গুটিয়ে হেঁটে বেড়াচ্ছিল করিডোরে। যদিও সে বাইরে শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু ওর কপালেও ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছিল। এত দেরি কেন হচ্ছে? ওর কণ্ঠে উৎকণ্ঠার ছাঁচ। মিসেস মোহনা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় লিপ্ত ছিলেন। চুপচাপ বসে আছেন, কিন্তু বারবার আতিয়ার নাম মুখে আসছে। ওর হাতের আঙুলগুলো ভাঁজ করা, ঠোঁট নাড়ছে, মনে মনে দোয়া পড়ছেন। অরিশ কিছুক্ষণ পরপর দরজার সামনে গিয়ে উকি মারছে, যেন একবারের জন্য ডক্টরের মুখ থেকে আসার কোনো কথা শুনতে পায়। ওর মুখে তেমন কোনো শব্দ নেই, কিন্তু চোখের ভাষায় বলে দিচ্ছে ও কতটা উদ্বিগ্ন। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। একজন নার্স বাইরে বেরিয়ে এলো, মুখে এক ঝলক প্রশান্তির হাসি। অভিনন্দন, মা এবং বাচ্চারা ভালো আছে। বাচ্চারা শুনে সবাই একসাথে চমকে উঠল। নার্স হেসে বলল। হ্যাঁ, যমজ সন্তান হয়েছে, এক ছেলে এক মেয়ে। এই কথা শোনার সাথে সাথেই মিসেস মোহনা আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে চোখের পানি ফেললেন। ফারিহা খুশিতে চেঁচিয়ে উঠল। আল্লাহ, আমাদের প্রিন্স আর প্রিন্সেস এসেছে। রাকিব আনন্দে এক নিঃশ্বাসে বলল। ভাবি সুস্থ আছে তো? নার্স মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, মা অসুস্থ আছেন, যদিও অস্ত্রোপচারের কারণে একটু দুর্বল, তবে ভয় পাওয়ার কিছু নেই। অরিশ তখনই কাজ ঝাঁকিয়ে বলল। তাহলে তো এখন পার্টি দিতে হবে। চাচ্চু হয়ে গেছে আমি। ফারিহা সঙ্গে সঙ্গে বলল। পার্টি হবে ঠিকই, কিন্তু তোমার ভাবির কাছে আগে যেতে দাও। এরপর কিছুক্ষণ অপেক্ষার পর আতিয়াকে একটি বেডে শুইয়ে ধীরে ধীরে ওটি থেকে বের করে আনা হলো। সে তখনও ক্লান্ত, চোখ আধ খোলা, কিন্তু ঠোঁটের কোণে প্রশান্তির এক চিলতে হাসি। মিসেস মোহনা আতিয়ার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন। দাদুমণি দেখ, তোর পৃথিবী এসে গেছে। নার্সের হাতের মধ্যে দুটো ছোট্ট কাপড় মোড়ানো পুস্কুদের দেখে আতিয়ার চোখের জল সামলাতে পারল না। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল। আমার বাচ্চারা। রাকিব একটু এগিয়ে গিয়ে বলল। ভাবি, যদি তোমার মেয়ে হয় আর আমার ছেলে হয়, তাহলে তো ওদের বিয়ে একদম ফিক্সড।
অরিশ সঙ্গে সঙ্গে হেসে বলল, আরে না না, আগে ঠিক করো, চাচ্ছ হও নাকি শ্বশুর হতে চাও? সবাই হেসে উঠল। এরপর নার্স দুটো ছোট্ট জীবনকে মায়ের কোলে তুলে দিল। আতিয়া দু হাতে ওদের আঁকড়ে ধরল, বুকের কাছেই টেনে নিল। নির্জীব মানুষ, আমাদের সন্তানরা এসেছে। তার চোখের জল গড়িয়ে পড়ল, কিন্তু সেটা ছিল সুখের অশ্রু, নতুন জীবনে নতুন ভালোবাসার নতুন শুরুর অশ্রু। হাসপাতালের ঘরটা শান্ত, তবে চারপাশের পরিবেশ যেন নতুন জীবনের উষ্ণতায় ভরে উঠেছে। আতিয়া ক্লান্ত, কিন্তু তার মুখে প্রশান্তির হাসি। পাশে শুয়ে আছে তার দুই ছোট্ট পরী, একজন ছেলেবাবু আরেকজন ছোট্ট পরী। দুজনের মায়ের উষ্ণতা পেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঠিক তখনই ফারিয়া এক দৌড়ে রুমে ঢুকলো। ওই আমার জানো কই? আমার দুই ভাগ্নে ভাগ্নি কই? অরিশ ফারিহার পেছন পেছন ঢুকে বলল, এত চিৎকার করো কেন? বাচ্চারা ঘুমিয়ে আছে। রাকিব একটু হেসে বলল। আমার দুই ভাইপো ভাইজির চেহারা দেখি আগে। অরিশ ভ্রু কুঁচকে বলল, একটু আগে না এসে দেখে গিয়েছিলে? ওই দেখায় কি মন ভরে? রাকিবের কথার সাথে সুর মিলিয়ে ফারিহা বলে। অরিশ এবার দুহাত উঁচু করে বলল, মাপছে লাভ কাপল, আমার ভুল হয়ে গেছে। অরিশের এমন কথা শুনে রাকিব ও ফারিহা হেসে দিল। সবাই আতিয়ার বেডের পাশে এসে দাঁড়ালো। ছোট্ট ছেলে শিশুটি মায়ের হাত শক্ত করে ধরে আছে, যেন কখনো ছেড়ে দেবে না। মেয়েটি একটু নড়ে চড়ে মুখের ভিতর ছোট্ট হাত ঢুকিয়ে দিয়েছে, যেন স্বপ্নের মধ্যে হাসছে। দুমুনি, নাম ঠিক করেছিস? মিসেস মোহনা কপালে চুমু দিয়ে বললেন। আতিয়া একবার ছোট্ট প্রাণ দুটির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার ছেলের নাম হবে আরিয়ান, আর মেয়ের নাম আনিশা। ও কি সুন্দর নাম। ভাবি, ওদের ডাকনাম রাখবেন না? আতিয়া একটু ভেবে বলল, ছেলেটার ডাকনাম হবে আরু, আর মেয়েটার আনি। রাকিব হেসে উঠে বলল, আচ্ছা ভাবি, যদি আমার ছেলে হয় আর তোমার মেয়ে হয়, তাহলে কিন্তু বিয়ে ফিক্সড। এই কথা আর কয়বার বলবেন ভাইয়া? 100 বার না বললে ভাবির মনে থাকবে না, তাই বলছি যে ভাবির মেয়ে আমার বৌমা। অরিশ সঙ্গে সঙ্গে বলল, একদম না, আগে থেকেই বিয়ে ঠিক করা যাবে না। ফারিহা চোখ বড় করে বলল, ওই, তুমি কি আমার ছেলের জন্য প্রপোজাল বাতিল করছো? সবার হাসির রোল পড়ে গেল। এমন সময় আনিয়া ছোট্ট একটা শব্দ করে হাত নাড়ল, আর আতিয়া সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিল। ছোট্ট আনিয়া মায়ের বুকের কাছে মুখ ঘষে একটু চুপ করে গেল। মিসেস মোহনা আবেগী কণ্ঠে বললেন, দাদুমণি, এই দুজনই এখন তোর পৃথিবী। আতিয়া দুজনকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ দাদিজান, আরিয়ান আর আনিয়া এখন আমার সব কিছু। কেবিলের জানালা দিয়ে সূর্যের আলো উজ্জ্বল হয়ে ঢুকল, যেন নতুন জীবনের সূচনা আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছে। অন্ধকার ঘর, জানালার পর্দাগুলো হালকা দুলছে, যেন বাতাসের সাথে লুকোচুরি খেলছে। এক করে থাকা টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ঘরটা রহস্যময় দেখাচ্ছে। ঘরের একপাশে একটা চেয়ারে বসে আছে আবরার। চেয়ারের সামনের দুই পা বাতাসে হালকা দুলছে, পেছনের দুটো পায়ের ভারসাম্য সে নিঃশব্দে বসে আছে। মুখটা শান্ত, কিন্তু তার চারিপাশে যেন এক ভয়ানক ঝড় বইছে। আরিফ একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে যে স্পষ্টতই অবাক। আবরারের এই সিদ্ধান্ত আকস্মিক। এতদিন ধরে নিজেকে আড়ালে রেখেছিল, অথচ এখন নিজেই ফিরতে চাইছে বাংলাদেশে। আবরার চোখ বন্ধ রেখেই নিচু গলায় বলল, আরিফ, বাংলাদেশে ব্যাক করতে হবে। আরিফ কপাল কুঁচকে বলল, আমার শত্রুরা আমাকে ডাকছে, আর কত লুকিয়ে থাকবো? এবার ওদের একটু খাতির যত্ন করা দরকার, তাই না? আবরার চোখ না খুলে গলায় একটা রহস্যময় হাসি টেনে বলল। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে গেল, ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। আরিফ মাথা নিচু করে বলল। আবরার আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল। যা। আরিফ দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ঘরে এখন শুধু আবরার আর অন্ধকার। হঠাৎ সে চেয়ারের ভারসাম্য ঠিক করে স্বাভাবিকভাবে বসল। নিঃশব্দে তার ডান হাত বুকের বাম পাশে রাখল। ভ্রু কুঁচকে গেল, হৃৎপিণ্ডটা কেমন যেন অস্থির লাগছে। একটা অজানা ব্যথা বুকের মধ্যে মোচড় দিচ্ছে। কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। সে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। কপালে হালকা ঘাম জমেছে। কেন এমন লাগছে? আমি তো অসুস্থ না, তাহলে এত ব্যথা হচ্ছে কেন?
তার কণ্ঠস্বরে এক অদ্ভুত অনুভূতি ফুটে উঠল। হঠাৎ বুকের ভেতর কোথাও এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল, যেন কোনো মায়াবী স্পর্শ তার অস্তিত্বকে স্পর্শ করেছে। কেন মনে হচ্ছে আমার কিছু একটা হারিয়ে গেছে? কেন মনে হচ্ছে কেউ আমার জন্য কাঁদছে? সে গভীরভাবে শ্বাস নিল। কিছু একটা অজানা অনুভূতি তার ভেতর উকি দিচ্ছে, কিন্তু এই অনুভূতির মানে কি? সে কি সত্যি কিছু হারিয়েছে, নাকি কিছু একটা ফিরে পাওয়ার সময় চলে এসেছে? আবরার চেয়ারে একটু পেছনে হেলান দিল। তার ঠোঁটের কোণে হাসির আভাস এলেও চোখে এক অজানা অস্থিরতা জমে থাকলো। বাইরে ঝড়ের শব্দ উঠল। কেন জানি মনে হচ্ছে খুব শীঘ্রই এক ভয়ঙ্কর ঝড় নামবে। 7 দিন পরে আতিয়া ও তার সন্তানদের বাসায় নিয়ে আসা হয়। এখন আতিয়া অনেক সুস্থ, ভালো হাঁটতে পারে, সন্তানদের কোলে নিতে পারে, সবার সাথে আবারও বসে মজার মজার কথা বলতে পারে। এই 7 দিনে আরিয়ান আর আনিয়া ও বেশ অনেক বড় হয়েছে, খেলা করে এখন। তাই রুমের ভেতর এক মায়াবী পরিবেশ। জানালার পর্দা উড়ছে হালকা বাতাসে। সূর্যের কোমল আলো বিছানার সাদা চাদরে পড়ে সোনালি আভা তৈরি করেছে। আতিয়া মাথার নিচে বালিশ দিয়ে আছোয়া হয়ে আছে, আর তার দুই পাশে শুয়ে আছে তার প্রাণের দুই টুকরো, আরিয়ান ও আনিয়া। 9 মাস ধরে এই ছোট্ট প্রাণগুলোর অপেক্ষা করেছে সে। কত আনন্দ, কত কষ্ট, সব মিলিয়ে যেন এক আশ্চর্য অনুভূতি। এখন ওদের দুজনকে একদম চোখের সামনে দেখে মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার কোলে এসেছে। আনিয়ান ছোট ছোট হাত দুটো নাড়িয়ে আতিয়ার মুখের দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চাচ্ছে। তার গোল গোল চোখ দুটো মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আনিয়া পাশ ফিরে হাত মুখে ঢুকিয়ে কিছু একটা চিবোতে ব্যস্ত। আতিয়া মুচকি হেসে বলল, এই ছেলে, আমাকে এভাবে দেখছো কেন? কিছু বলবে নাকি? ওহ, আরিয়ান গুগলি গুগলি আওয়াজ করতে লাগলো। আতিয়া চোখ বড় করে বলল, হো, তুমি কথা বলার চেষ্টা করছো? আরিয়ান তখনই হাত তুলে আতিয়ার গাল ধরে টান দিল। আরে, চুল ছিঁড়ছে নাকি আমার? আতিয়া নকল রাগ দেখিয়ে বলল। আরিয়ান খিলখিল করে হাসতে লাগলো, আর পাশে থাকা আনিয়া সেই হাসি শুনে নিজেও হাত পা ছুটতে লাগলো। এই পুচকিরা, তোমরা দুজন মিলে মায়ের সাথে প্ল্যান করছো, তাই না? আতিয়া এক হাতে আরিয়ানকে কোলে তুলে নিল, আর অন্য হাতে আনিয়াকে কাছে টেনে নিল। আনিয়া তখনই ছোট ছোট হাত দিয়ে আতিয়ার চুল খামচে ধরল। আরে, আরিয়ান তো আমার চুল ধরে টান দিল, আর আনিয়া তো আমার চুল ছাড়বেই না। দুই ভাই বোন মিলে মার চুল টান দিতে আসছে। আতিয়া নকল অভিমান দেখালো। আনিয়া তখনই মুখে বলপেনের মতো শব্দ করে হাসতে লাগলো, আর আরিয়ান তো গায়ে উঠে যেতে চাইছে। আতিয়া আদুরে গলায় বলল, আচ্ছা, আজকে দেখি কে বেশি আদুরে, আরিয়ান নাকি আনিয়া? এই কথা বলতেই আরিয়ান মায়ের গলা জড়িয়ে ধরল। আনিয়া তখনই মুখ দিয়ে বাবল তৈরি করে আতিয়ার গালে ছোট্ট একটা চুমু খেলো। আতিয়া অবাক হয়ে বলল। আরিয়ান তখন এক হাত দিয়ে আনিয়ার মুখের কাছে নিয়ে গেল, যেন ওর সাথে খেলতে চায়। আতিয়া হাসতে হাসতে বলল, এই রে, মাকে ভুলে ভাই বোন এখন নিজেদের খেলায় ব্যস্ত। তারপর সে ওদের দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, তোমরা আমার পৃথিবী, তোমরা শুধু এমন হাসি আনন্দে থাকো, এটাই চাই। রুমে হাসির শব্দ গুঞ্জন তুলল। মা আর তার দুই ক্ষুদে প্রাণের মাঝে মায়ার বাঁধন আরও একটু গাঢ় হলো। রাত গভীর হয়ে এসেছে। জানালার বাইরে নরম চাঁদের আলো পড়েছে ঘরের এক পাশে। হালকা বাতাসে পর্দা দুলছে আস্তে আস্তে। ঘরের পরিবেশ শান্ত, কিন্তু আতিয়ার বুকের ভেতর এক অদৃশ্য ঝড় বইছে। সে ধীরে ধীরে শুয়ে থাকা দুই ছোট্ট প্রাণের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আনিয়া আর আরিয়ান গভীর ঘুমে তলিয়ে গেছে, তাদের মুখে প্রশান্তির ছোঁয়া। আনিয়ার ছোট্ট আঙুল মায়ের পোশাক আঁকড়ে ধরে আছে, যেন সে নিশ্চিন্ত হতে চায় যে মা তার কাছেই আছে। আরিয়ান একটু নড়ে চড়ে মায়ের বুকের কাছে এসে মুখ গুজে শ্বাস নিচ্ছে একদম নির্ভরতার সাথে। আতিয়া গভীর শ্বাস নিল। চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। হাত বুলিয়ে দিতে দিতে ফিস ফিস করে বলল, নির্জীব মানুষ, আপনি কি এখনো শোনেননি? আপনার রক্ত, আপনার অস্তিত্ব এই দুনিয়ায় চলে এসেছে। এই দুই ছোট্ট প্রাণ শুধু আপনার নয়, এই ছোট্ট দুই প্রাণ শুধু আমার নয়, এরা আপনারও। তার গলা বুঝে এলো। চাঁদের আলোয় দুটো নিষ্প্রাপ মুখের দিকে তাকিয়ে বলল, আপনি তো ভালোবাসেন না কাউকে, তাই না? তাই হয়তো আমার ভালোবাসা আপনাকে ফিরিয়ে আনতে পারেনি,
কিন্তু এই দুটো নিষ্পাপ অস্তিত্ব, এরা তো আপনাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসবে। আপনি কি এদের জন্যও ফিরবেন না? আতিয়া আনিয়ার ছোট্ট হাতটা নিজের হাতে নিল। তার চোখ দুটো জলজল করছে। এই বাচ্চাগুলো কিছুই বোঝে না, কিন্তু তারা জানে তাদের বাবার স্পর্শ কেমন। জানেন আরিয়ান যখন ঘুমায় তখন মাঝে মাঝে হঠাৎ কেঁপে ওঠে, যেন সে কিছু খুঁজছে। আনিয়া তো মাঝরাতে কান্না শুরু করে দেয়, যেন কেউ তাকে আদর করছে না। তারপর ধীরে ধীরে আরিয়ানের গাল স্পর্শ করে বলল, আপনার সন্তান তো আপনার পথ যে বসে আছে। এইবার না হয় আসুন। আর কত দূরে থাকবেন নির্জীব মানুষ? একটু থেমে আতিয়া আকাশের দিকে তাকালো, যেন তার কথাগুলো কারো উদ্দেশ্যে পৌঁছে দিতে চাইছে। তারপর ধীরে তার কণ্ঠ নরম হয়ে এলো। আমি জানি আপনি শুনছেন না, শুনলেও ফিরবেন কিনা জানি না, কিন্তু জানেন আমি আর অপেক্ষা করব না শুধু আপনার জন্য। এখন থেকে আমি অপেক্ষা করব আমার সন্তানদের বাবার জন্য। তারপর আতিয়া দুই সন্তানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে মায়ার আলো, গভীর ভালোবাসার ছোঁয়া। নিঃশব্দ রাত সাক্ষী হয়ে রইল মায়ের স্নেহ, ভালোবাসা আর অপেক্ষার। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, যেন সমস্ত প্রকৃতিও থমকে গেছে এক অনিশ্চিত অপেক্ষায়। আকাশে ম্লান চাঁদের আলো পড়েছে সেই পরিত্যক্ত বাড়িটির ছাদে, যেখানে অন্ধকারের রাজত্ব চলে দিনের পর দিন। এতদিন পর, 1 বছর 6 মাস পর আবরার আবারও প্রবেশ করল সেই পুরনো বাড়ির গভীরে, যেখানে সে একসময় নিজ হাতে বন্দি করেছিল মিস্টার সাদমানকে। সে দেশে মাটিতে ল্যান্ড করল রাত 2টার সময়, আর সাথে সাথে এই গভীর রাতে চলে আসলো মিস্টার সাদমানের সাথে দেখা করতে। হলদে আলোয় ঝুলে থাকা পুরনো দেয়াল, ধুলো জমা মেঝে, আর সময়ের সাথে সাথে জীর্ণ হয়ে যাওয়া কাঠের দরজা, সবকিছু যেন সাক্ষী হয়ে আছে তারই পরিকল্পনায়। রুমের দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আবরার। এক গভীর দৃষ্টি মেলে তাকালো, ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি। তারপর ধীরে ধীরে দরজাটা ঠেলে ঢুকলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আবরার এক হাতে সুইচ অন করতেই ফ্লোরোসেন্ট আলোয় উজ্জ্বল হয়ে উঠল পুরো ঘর। আলো জ্বলে উঠতেই দেখা গেল মেঝেতে ধুলো জমেছে, আর সেখানে পড়ে আছে এক ক্লান্ত অবহেলিত মানবদেহ, মিস্টার সাদমান। শরীর কঙ্কালের মতো শুকিয়ে গেছে, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, তবুও চোখ দুটো এখনও আগের মতোই শক্ত, অভিমানী। আবরার ধীর পায়ে এগিয়ে গিয়ে রুমের মাঝখানে থাকা কাঠের চেয়ারটা টেনে বসল। চেয়ারটা কড়কড় শব্দ করে উঠল, আর ঠিক তখনই সাদমান ধীরে ধীরে উঠে বসল। আবরার ঠোঁটের কোণে হাসি রেখে বলল, কেমন আছেন মিস্টার সাদমান? সাদমান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আবরারের চোখের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, যে অবস্থায় রেখে গেছিস তুই তো ভালো জানবি আমি কেমন আছি। আবরার এক চিলতে হাসি দিল, তারপর আস্তে করে চমৎকার একটা চশূষক শব্দ করে বলল, ঠিক, আমি জানি। তোর জন্য তো আমি স্পেশাল যত্নের ব্যবস্থা করেছিলাম, তাই না? কিন্তু এখন সময় এসে গেছে। সাদমান তার কথা শুনে কিছুটা কুঁচকে গেল। আবরার তার হাতের আঙুলগুলো ফটফট করে মোচড়াতে লাগলো, তারপর ঠান্ডা গলায় বলল, এতদিন তো ভালো যত্নেই ছিলি, কিন্তু এখন তোর আজরাইল চলে এসেছে তোকে শান্তির ঘুম উপহার দিতে। ঘরের বাতাস থমথমে হয়ে উঠল। সাদমানের নিঃশ্বাস ভারী হয়ে এলো, তার কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরতে লাগলো, কিন্তু সে তার ভয় লুকিয়ে রাখতে চাইল। ঠোঁট শক্ত করে চেপে বলল, তুই তো জানিস আমাকে মারলে তোর কোনো লাভ নেই, আমার মৃত্যু তোকে কিছু দেবে না। আবরার এবার একটু হেসে ফেলল, একদম ভয়ঙ্কর বিদ্রুপাত্মক এক হাসি। লাভ ক্ষতির হিসেব আমি করি না মিস্টার সাদমান, আমার খেলা আমার নিয়মে চলে। তোর মৃত্যু আমার জন্য একটা পাওনা। আমি যদি ঠিক সময়ে পাওনা বুঝে না নেই, তাহলে যে আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না। তারপর সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, হাতের আঙুলগুলো মোচড়াতে মোচড়াতে ধীরে ধীরে সাদমানের দিকে এগিয়ে গেল। সাদমান বুঝতে পারল এবার সে আর বাঁচবে না, কিন্তু তার চোখের ভাষায় তবুও একটা প্রশ্ন ছিল। কিসের মিষ্টি? আবরার তার দিকে তাকিয়ে একদম ফিসফিসিয়ে বলল, শেষ না মিস্টার সাদমান, এটা শেষ নয়, এটা কেবল শুরু। তারপর আলো নিভে গেল, আর সেই রাত সাক্ষী হয়ে থাকলো এক চিরন্তন প্রতিশোধের। আবরারও ভারী বুটের শব্দ তুলে রুম থেকে বেরিয়ে গেল, রেখে গেল পেছনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা সাদমানকে, যার এখন নিজের মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কিছুই করার নেই। এক গভীর অন্ধকার কক্ষ, ধোঁয়াটে বাতাসে ধাতব গন্ধ, মোটা পর্দা দিয়ে জানালাগুলো ঢাকা, যেন সূর্যের একটু আলো ভিতরে প্রবেশ করতে না পারে।
রুমের মাঝখানে রাখা বিশাল কাঠের টেবিলের উপরে ছড়ানো কিছু কাগজপত্র, নীল প্রিন্ট আর কয়েকটি অস্ত্র। চারপাশে দাঁড়িয়ে আছে কয়েকজন শক্তপোক্ত মানুষ। তারা সবাই নিঃশব্দ, নিস্পন্দন, যেন দম আটকে আছে তাদের। হঠাৎ এক প্রচণ্ড গর্জনের মতো আওয়াজে কেঁপে উঠল পুরো কক্ষ। 1.5 বছর হয়ে গেল আর তোরা এখন আঙুল চুষছিস? মিস্টার আনোয়ার দাঁড়িয়ে আছে রুমের এক প্রান্তে। তার চোখ দুটো লাল হয়ে উঠেছে রাগে, মুখে শিরাগুলো ফুলে উঠেছে, হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে কথা বলছে। সাদমানকে আমার শত্রু আবরার ধরে নিয়ে গেল আর তোরা এতদিনও কিছুই করতে পারলি না? রুমে থাকা সবাই ভয়ে গুটিয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু আনোয়ার থেমে থাকার মানুষ নয়। বিষাক্ত গলায় সে আবার বলে উঠল, আর একটা কাজ দিয়েছিলাম তোদের, অরিসকে শেষ করতে বলেছিলাম, তাও পারলি না। তোদের দিয়ে কিচ্ছু হবে না। রুমের বাতাস ভারী হয়ে উঠল। কেউ সাহস করে মুখ তুলছে না, যেন চোখাচোখি হলেই তাদের শেষ পরিণতি নির্ধারিত হয়ে যাবে। মিস্টার আনোয়ার এবার ধীর পায়ে সামনে এগিয়ে এলেন। রাগে ফুঁসতে থাকা আগ্নেয়গিরির মতো তার ভেতরের তাপ যেন চারপাশে ছড়িয়ে পড়ছে। তিনি দাঁড়িয়ে গেলেন একেবারে সামনে থাকা লোকটার সামনে। চোখ ধাঁধানো গতিতে সামনে থাকা টেবিলের ওপর একটা ভারী কাচের অ্যাস্ট্রে ছুঁড়ে মারলেন মাটিতে। অ্যাস্ট্রে ভেঙে চুরমার হয়ে গেল। কাচের টুকরো ছড়িয়ে পড়ল মেঝে জুড়ে। কেউ নড়ল না, সবাই নিঃশব্দে আতঙ্কের মধ্যে দাঁড়িয়ে রইল। তারপর আনোয়ার তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আবরার আমার সন্তান ছিল 15-16 বছর আগে, আর অরিস আমার সন্তান ছিল 2 বছর আগে। কিন্তু ওদের শরীরে আমার রক্ত বইলেও আমি ওদের বাবা নই। না আমি ওদের বাবা, না ওরা আমার সন্তান। তাহলে কেন এখনও মারতে পারলি না ওদের? তার গর্জনে পুরো কক্ষ যেন কেঁপে উঠল। কেউ কোনো উত্তর দিল না। নিস্তব্ধতা আরও গাঢ় হলো। আনোয়ারের চোখে নৃশংসতার আগুন জ্বলছে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা চড়া হয়ে উঠেছে। সে হাত তুলে সবাইকে দেখিয়ে বলল, শুনে রাখো, আর ব্যর্থতার কোনো ক্ষমা নেই। আবরার আর অরিস দুজনকে শেষ করতে হবে, না হলে। সে আর বাক্য শেষ করল না, কিন্তু তার চোখের ভয়ঙ্কর দৃষ্টি যেন বাকিদের জানিয়ে দিল এবারের ভুলের পরিণতি হবে মৃত্যু। রুমের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠল। শুধু দূরে এক দেয়াল ঘড়ির কাঁটা কেবল টিকটিক করে বেজে চলল, সময়ের সাক্ষী হয়ে। আবরার 2 মাস ধরে দেশে এসেছে, কিন্তু সেই 2 মাসের সময়কালেও নিজের বাড়ি ফিরে যায়নি, কিংবা বাড়ির কোনো খোঁজখবরও নেয়নি। যেন তার পৃথিবী থেকে বাড়ি, পরিবার সব কিছু মুছে গেছে। প্রতিটি মুহূর্তেই সে কিছু না কিছু কাজে ব্যস্ত, যেন তার অভ্যন্তরীণ যন্ত্রণার সাথে তিনি নিজেকে আরও দূরে সরিয়ে রাখছেন। একদিন আবরার তার ফাইলগুলো দেখে যাচ্ছিল। একটি ফাইল ঘুরিয়ে ঘুরিয়ে, যেন তাদের মাঝে কিছু গোপন রহস্য লুকিয়ে আছে যা তাকে জানতে হবে। মনের অগোচরে অনেক কিছুই তার মধ্যে জমা হতে থাকে। হঠাৎ আবরার একপাশে বসে থাকা আরিফকে ডাকল। আরিফ, আমার মায়ের অ্যাক্সিডেন্ট নিয়ে কি জানতে পারলি? আরিফ একটু ঝুঁকে আবরারের দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতেই কিছুটা ভয় ও দ্বিধা ছিল। সে শুধু একটু থেমে গিয়ে গভীর শ্বাস নিয়ে বলল, কি জানিস তুই? আবরার ফাইলের উপরে চোখ রেখে চোখে কিছুটা সন্দেহ নিয়ে বলল। আরিফ একবার হালকা ঢোক গিলে তার বাকি কথা বলতে শুরু করলো। এই কথাগুলো শোনার পর আবরার কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে রইল। তার চোখের সামনে যেন এক অন্ধকার মেঘের মতো ক্রোধ জমে উঠতে লাগলো। তার মুখাবয়বে কিছুই পরিবর্তন হলো না, কিন্তু তার ভেতরে এক অনস্বীকার্য আগুন জ্বলছিল। আবরার ফাইলের উপরে তার দৃষ্টি অব্যাহত রেখেছিল, কিন্তু মনে মনে সে সব শব্দ মেনে নিতে পারছিল না। তার ভেতরের ক্রোধ আর আত্মবিশ্বাস আর আগ্রহ সবকিছু যেন একাকার হয়ে যাচ্ছিল। মনে মনেই সে বলল, মিস্টার আনোয়ার, আপনি যতই আমার পিতা হন না কেন, আপনার মৃত্যু এই আবরার ফাহাদ ওরফে এএফ এর হাতে লেখা আছে। আপনাকে আমি নিঃশেষ করে দেব, রেডি থাকবেন, আপনার আজরাইল আসছে। আবরারের মুখে যেন এক রহস্যময় হাসি ফুটে উঠল, তবে সেটা ছিল এক ভয়ঙ্কর হাসি, যেটা তার অভ্যন্তরীণ সংকল্পের প্রতিফলন ছিল। আবরার এখন আরও এক কাঠি উপরে উঠতে চাচ্ছিল, আর তার প্রতিজ্ঞা ছিল তার মা, তার পরিবারের সম্মান আর ভুলের জন্য। যে মানুষ তার পরিবারকে এতটা নির্দয়ভাবে তছনছ করেছে, তার মৃত্যু ছাড়া কিছুই আর শান্তি দিতে পারে না। তাকে এখন আর কাউকে বিশ্বাস করতে হবে না, না তার পিতাকে, না সবার কাছে যে শক্তিশালী মনে হয়। আবরার নিজেই তার ভবিষ্যতের কাণ্ডারি, এবং সে জানে সামনে যা আসবে তাই তার পথ। আজকের দিনটা ছিল একেবারে আলাদা। বাড়িতে একটি উৎসবের মতো পরিবেশ ছিল। আরিয়ান আর আনিয়ার বয়স এখন 3 মাস, এবং তারা খুব ভালোভাবেই বড় হয়ে উঠেছে। তারা সারাক্ষণ মায়ের সাথে খুনসুটিতে মেতে থাকত।
মায়ের কাছে যতটা আদর, যতটা ভালোবাসা, ঠিক ততটাই খুনসুটি ছিল। এক মুহূর্ত তারা আতিয়াকে একা থাকতে দিত না, আর আতিয়া তাদের হাসি খুশিতে পরিপূর্ণ হয়ে উঠত। মায়ের সাথে ছোট ছোট কথা, মিষ্টি মিষ্টি হাসি, আর বাচ্চাদের ছোট ছোট পা দিয়ে মায়ের গালে আশ্রে পড়া এক অভ্যস্ত রীতি হয়ে উঠেছিল। বাচ্চাদের হাসি যেন আতিয়ার জীবনে নতুন আলো এনে দিয়েছিল, এক নতুন রং যেন পূর্ণ করেছিল তার পৃথিবী। আজকের দিনটা ছিল বিশেষ, কারণ আজ দাওয়াতের দিন। ফাহাদ বাড়িতে সবার দাওয়াত দিয়েছে। আজ মূলত আবরারের সন্তানদের দেখতে আসবে আত্মীয়রা, যারা দূর দূরান্ত থেকে এসেছে। সবাই খুবই উত্তেজিত ছিল বাচ্চাদের দেখার জন্য। মিস্টার নাফিস জানালো, আজ তো একটা বড় দিন, সবাই আসছে। আবরারের সন্তানদের প্রথমবার দেখা। কিছু সময় পরেই ফারিহা ও রাকিব বাড়িতে এসে পৌঁছালেন। ফারিহার ডেলিভারির সময় প্রায় চলে এসেছে এবং তাকে দেখতে একটু ক্লান্ত মনে হচ্ছিল, কিন্তু রাকিব ছিল তার পাশে, স্নেহভরা চোখে তাকিয়ে আর তাকে সাবধানে সোফায় বসাতে সাহায্য করছিল। ফারিহা একটু অবসন্ন, কিন্তু তার মুখে সেই চিরাচরিত হাসি ছিল। তিনি বললেন, রাকিব, তুমি সবসময় আমার পাশে আছো, আর এটা যেন একটা আশীর্বাদ হয়ে গেছে আমার জন্য। অথচ আতিয়া তখন নিচের সোফায় বসেছিল। তার পাশে ছিল আরিয়ান আর অনিয়া। তারা মায়ের গায়ে ঠোঁট দিয়ে আশ্রে পড়ছিল আর মায়ের মুখে হাসি এনে দিচ্ছিল। এত ছোট ছোট প্রিয় মুহূর্তগুলো সত্যি অনেক মূল্যবান ছিল। আতিয়া হাসতে হাসতে তাদের আদর করছিল। মা তোমাদের ভালোবাসায় আবদ্ধ, মা কখনো একা থাকবে না। এদিকে মিসেস মোহনা এবং মিস্টার নাফিস বাড়ির কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন। মেহমান আসছিল, আর তাদের খুবই গুরুত্ব ছিল যে অতিথিদের ঠিকমতো সেবা করা হবে। বাড়িতে প্রচুর প্রস্তুতি হচ্ছিল, আর আতিয়া, ফারিয়া, রাকিব সবাই একে অপরের সাথে গল্প করছিল। হাসাহাসি, খুনসুটি চলছিল। এতটা আনন্দের মাঝেই একসময় অরেশ বাড়িতে প্রবেশ করল। সে এতদিন পর বাড়িতে আসছিল এবং সে তো ঠিকই জানত এই পরিবেশে তার উপস্থিতি আনন্দে যোগ করবে। অরেশের মেজাজ ছিল একদম অন্যরকম। যখন সে বাড়িতে প্রবেশ করল, তখন বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, বাচ্চাদের জন্য সুখবর নিয়ে এসেছি। এরপর আরিয়ান ও অনিয়া তাদের চাচু অরেশের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তাদের হাসি এবং খুনসুটির মাঝে সময়টা একেবারের জন্য থেমে গিয়েছিল। সবাই মিলে মজার মজার কথা বলছিল, হাসছিল, আর অবশেষে ছোট ছোট মজা এবং রসিকতায় ভরা ছিল পুরো পরিবেশ। আতিয়া, ফারিহা, রাকিব, মিসেস মোহনা, মিস্টার নাফিস সবাই একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিয়েছিল। আতিয়া আবারও তার সন্তানদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার জীবনকে পুরোপুরি পূর্ণ করেছো। ছোট ছোট হাসি, খুনসুটি সব সময় আমাদের পরিবারকে আনন্দ দেয়। সবাই একে অপরকে আদর করে হাসতে হাসতে বাচ্চাদের ছোট ছোট কথা শুনছিল, আর দাওয়াতের আনন্দে সবার মুখে ছিল চিরন্তন হাসি। হাসি ঠাট্টায় মেতে থাকা পরিবেশ হঠাৎ বিকট এক শব্দে পুরো ঘর কেঁপে উঠল, যেন ভূমিকম্প হয়ে গেল মুহূর্তের মধ্যে। সবার হাসি মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বুক ধরফর করে উঠল, আতঙ্ক ছড়িয়ে পড়ল সবার চোখে মুখে। আনিয়া, আরিয়ান ভয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ছোট্ট দেহ দুটো কাঁপতে লাগলো ভয়ে। আতিয়া কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে দুজনকে বুকে টেনে নিল। অরিশ ও আতিয়ার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একই কাজ করল। এক স্নেহময়ী স্পর্শে শিশু দুটিকে নিজের কোলে তুলে নিল। আতিয়ার স্পন্দন দ্রুত হতে লাগলো, বুকের মাঝে যেন ঝড় বইছে। সবার দৃষ্টি চলে গেল সদর দরজার দিকে। কেউ কিছু বুঝে ওঠার আগে সেখানে যা দেখল তাতে শিহরিত হয়ে উঠল সবাই। দরজার সামনেই মেঝেতে পড়ে আছে এক টুকরো ফ্লাওয়ার ভাস। চুরমার হয়ে টুকরো টুকরো হয়ে গেছে সেটি। চারপাশে ছড়িয়ে আছে ভাঙা কাজ, যেন সদ্য ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছুর সাক্ষী। আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আবরার, এক অদ্ভুত অভদ্র দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। তার মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু তার দৃষ্টি যেন তীব্র কোনো অনুভূতির আগুনে জ্বলছে। তার কপালের মাঝখানে গভীর ভাঁজ, চোখ দুটো গম্ভীর রহস্যময়তায় ঘেরা। কিন্তু সবচেয়ে বেশি শিউরে ওঠার মতো ব্যাপার হলো তার হাত। এক হাতে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে, তবুও সে স্থির অচঞ্চল, যেন ব্যথা বা রক্তপাত তার কোনো অনুভূতিকে স্পর্শ করতে পারছে না। তার দৃষ্টি আটকে আছে কেবল একজনের ওপর, আতিয়া। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, ঠোঁট কঠিনভাবে চেপে রাখা, চোখের ভাষা অদ্ভুত ভয়, রাগ, অভিমান নাকি ভালোবাসার কোনো গভীর আকুতি। সেটা বোঝার আগেই আতিয়া টের পেল তার শ্বাস ভারী হয়ে আসে। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন বেড়ে গেছে।
আবরারের এমন অচেনা শীতল অথচ তীব্র দৃষ্টি আতিয়াকে বিভ্রান্ত করে দিয়েছে। সে কি কিছু বলবে নাকি কিছু করার অপেক্ষায় আছে কেউ জানে না, শুধু জানে এই মুহূর্তের পরেই কিছু একটা ঘটতে চলেছে যা সবাইকে নাড়িয়ে দিচ্ছে। ঘরের ভেতর নেমে এলো এক গভীর নীরবতা। সবাই যেন স্থির হয়ে গেছে, নিঃশ্বাস নেওয়ার শব্দটাও বোঝার উপক্রম। শুধু আবরার ধীর গতিতে সামনে এগিয়ে এলো। প্রতিটি পদক্ষেপ যেন ভারী, যেন চারিপাশের বাতাসও থমকে গেছে। তার চলার সাথে সাথে তার চোখ একদৃষ্টিতে আটকে আছে আতিয়ার ওপর। আতিয়া অনুভব করল তার বুকের ভেতর ধুকপুক শব্দটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। হাতের তালু ঘামতে শুরু করেছে। সে জানে এই মানুষটার উপস্থিতি মানেই তার জীবন উলটপালট হয়ে যাওয়া। তবুও সে কিছু বলতে পারল না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মুহূর্তে যেন সবাই বুঝতে পারল কিছু একটা ঘটতে চলেছে। সেই বোঝার সাথে সাথে মিসেস মোহনা দ্রুত এগিয়ে এসে আতিয়ার কোলে থাকা আরিয়ানকে তুলে নিলেন। তার কোলটা হালকা হয়ে গেল, কিন্তু তার চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। আর তখনই না কোনো সাবধান বাণী, না কোনো দৃষ্টি সংযোগ, আবরার এক ঝটকায় আতিয়াকে টেনে নিল দেয়ালের দিকে। আতিয়া বুঝতেই পারল না কিভাবে মুহূর্তের মধ্যেই সে তার শক্তিশালী বাঁধনে বন্দী হয়ে গেল। পিঠ সজলে দেয়ালের সাথে ঠেকে গেল। আবরারের শক্তিশালী হাতে আটকে গেল তার দুই কাঁধ। তার হৃদস্পন্দন এলোমেলো হয়ে গেল, চোখের পাতা কেঁপে উঠল, কিন্তু সে চোখ বন্ধ করল না। তার সামনে এই মানুষটা যাকে সে দিনের পর দিন, রাতের পর রাত মনে মনে আঁকড়ে ধরে রেখেছিল। সেই মানুষটার জন্য সে দীর্ঘ 2 বছর ধরে অপেক্ষা করেছে। সে প্রতিটি নিঃশ্বাসে ছিল, প্রতিটি স্বপ্নে ছিল। আজ সেই মানুষটা হঠাৎ করেই সামনে চলে এসেছে। তার তীক্ষ্ণ সুগন্ধি বাতাসে ভেসে এলো, যা একসময় আতিয়ার কাছে ছিল সবচেয়ে পরিচিত। সেই শক্তিশালী অস্তিত্ব, সেই স্পর্শ, সেই অনুভূতি, সবকিছু যেন এক নিমিষে পুরনো দিনগুলোর মতো হয়ে উঠল। তার দম বন্ধ হয়ে আসতে লাগলো, কিন্তু একটি বারের জন্য সে ছটফট করল না, বরং সে এক গভীর নিঃশ্বাস নিল, যেন সেই সুগন্ধি বুক ভরে শুষে নিতে চায়, যেন নিশ্চিন্ত হতে চায় এই মুহূর্তটা সত্যি কিনা, নাকি এও তার এক অবিরাম কল্পনা। আবরারের দৃষ্টি স্থির, গভীর, কঠোর। আতিয়া জানে তার চোখের ভাষায় লুকিয়ে আছে হাজারো প্রশ্ন, অভিমান, যন্ত্রণা, কিন্তু সে কিছু বলে না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে আতিয়ার দিকে। আর আতিয়া, সে আজও হারিয়ে গেছে এই মানুষটার মাঝে, যাকে সে কখনো ভুলতে পারেনি। তার হৃদয়ের প্রতিটি স্পন্দন বলে দিচ্ছে এটাই তার একমাত্র ঠিকানা, একমাত্র পরিচিত আশ্রয়। আবরারের মুখ ছিল কঠোর, চোয়াল শক্ত, তার চোখে আগুনের মতো জ্বলছিল রাগ আর অভিমান। দাঁতে দাঁত চেপে গলার সুর গভীর করে সে বলল, তুই এখনো এখানে কি করছিস? কথাটা এতটাই কাঁপন ধরানো ছিল যে আতিয়ার সারা শরীর যেন মুহূর্তে ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামনে নিল, চোখের পলক না ফেলে দৃঢ় কণ্ঠে বলল, কেন? আমার স্বামীর ঘর, আমি তো থাকবই। তার কণ্ঠস্বরে ছিল একরকম আত্মবিশ্বাস, একরকম দাবি, যেন এই জায়গায় থাকার একমাত্র অধিকার তারই আছে। আবরার এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল তার দিকে, তারপর এক কুটিল বিষাক্ত হাসি দিল। ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা ফুটে উঠল। তার চোখে যেন তীব্র কোনো বিদ্রুপ নাচছিল। ঠান্ডা অথচ কাঁপন ধরানো স্বরে সে বলল, তোর স্বামী কে? সে হতভাগা। কথাটা শুনে আতিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আবরারের দৃষ্টি ছিল গভীর, তার মধ্যে লুকিয়ে ছিল একটা ঝড়, একটা ছাইচাপা আগুন। কিন্তু আতিয়া ভয় পেল না, বরং শান্ত কণ্ঠে নিরুদ্দেশ দৃষ্টিতে সে বলল, হতভাগা হবে কেন? সে তো আমার নির্জীব মানুষ। সে কোনোদিন হতভাগা ছিল না, হবেও না। নির্জীব মানুষ, এই দুইটি শব্দ যেন ছুরির মতো এসে আবরারের ব্রেনে বিঁধল। তার চোখের মনি সংকুচিত হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। এটা শুধু একটা সাধারণ উপমা ছিল না। আতিয়া কখনোই অন্য কাউকে নির্জীব মানুষ বলে ডাকত না। এই উপমা একমাত্র তার জন্যই ছিল, শুধুমাত্র আবরারের জন্য। তাহলে কি তাকে বোঝাচ্ছে এই শব্দ দুইটা? হুঙ্কার দিয়ে উঠল আবরার। তার শরীর থরথর করে কাঁপছিল রাগে, দুঃখে, অভিমানে। এক ধাক্কায় আতিয়াকে দেয়ালের সাথে আরো শক্ত করে চেপে ধরল সে। আতিয়া এবার চোখ বন্ধ করে ফেলল। তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। লজ্জা করে না? নাগর নিয়ে থাকিস, আবার বলিস তুই আমার স্ত্রী ছিলি। আবরারের কণ্ঠ ছিল ভয়ঙ্কর, যেন তার প্রতিটা শব্দের মধ্যে লুকিয়ে ছিল দহন, ছিল তীব্র তাচ্ছিল্য। আতিয়া বিস্মিত হয়ে তাকালো তার দিকে। তার চোখের গভীরে ছিল হতবাক হওয়ার ছাপ। কপালের মাঝখানে ভাঁজ পড়ল, গলার স্বর অবিশ্বাসে কাঁপল। আপনি এসব কি বলছেন?
কিন্তু আবরার এবার কোনো উত্তর দিল না। তার হাত আরও শক্ত হলো, আঙুলের চাপ আতিয়ার বাহুতে গভীর দাগ ফেলে দিচ্ছিল। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরালো না সে। নাগরের সাথে এইসব করিস, বাচ্চা জন্ম দিস, আবার বলিস তুই আমার স্ত্রী ছিলি। তার গলা কাঁপছিল, কিন্তু সেটা ছিল না দুর্বলতা থেকে, সেটা ছিল তার মধ্যে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। আতিয়া শিউরে উঠল, তার চোখে জল এসে গেল, কিন্তু সে জোর করে নিজেকে শক্ত করল। তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু সে চুপ থাকল না। আপনি ভুল ভাবছেন। কিন্তু আবরারের চোখের দৃষ্টি এতটাই কঠিন, এতটাই জ্বলন্ত ছিল যে আতিয়ার কণ্ঠ হারিয়ে গেল। চারপাশে যেন নিঃশব্দ বিস্ফোরণ ঘটছিল। দেয়ালের ছায়া দীর্ঘ হচ্ছিল, বাতাস ভারী হয়ে উঠছিল। এই দুজনের মধ্যে যেন এক ভয়ানক ঝড় বইছিল, যা থামার কোনো নাম নিচ্ছিল না। ঘরের ভেতর যেন আগুন জ্বলছিল। এক ভয়ানক ঝড় বয়ে যাচ্ছিল আবরার আর আতিয়ার মধ্যে। আবরারের চোখ ছিল রক্তবর্ণ, ক্ষোভে, অভিমানে আর সেই না বলা যন্ত্রণায় যা সে এতদিন বয়ে চলেছে। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সেটা দুর্বলতার জন্য নয়, সেটা ছিল তীব্র ঘৃণার প্রকাশ। ছি, আমি না থাকায় নাগরের সাথে ফষ্টি নষ্টি করে জারদ সন্তান জন্ম দিচ্ছিস। লজ্জা করে না? তোর পাপের ফসল আমার ঘরে বড় করছিস আবার। প্রতিটি শব্দ যেন শূন্যে বিদ্যুৎ হয়ে ছুটে এলো। আতিয়া এক মুহূর্তের জন্য হতবম্ব হয়ে গেল, বুকের মাঝে মোচড় দিয়ে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু ঠিক তখনই আবরার আরও এক ধাপ এগিয়ে এলো, তার মুখ থেকে বেরিয়ে এলো ভয়ঙ্করতম কথাটি। এক্ষুনি তোর জারদ সে শেষ করতে পারল না, তার আগেই আতিয়ার হাত ঝড়ের গতিতে উঠে এলো। 5 আঙ্গুলের ছাপ বসে গেল আবরারের মুখে। এক মুহূর্তের জন্য যেন ঘর স্তব্ধ হয়ে গেল, বাতাস জমে গেল, সময় থমকে গেল। আতিয়ার চোখ থেকে আগুন বেরোচ্ছিল, তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। আবরার তাকিয়ে রইল আতিয়ার দিকে, চমকে গেল, এমন কিছু আশা করেনি সে। তার মুখে সেই চরের লালচে দাগ স্পষ্ট, কিন্তু ব্যথার থেকেও বেশি কিছু ছিল সেখানে, অবিশ্বাস। কিন্তু আতিয়া থামল না, সে কাপা গলায় দৃঢ়ভাবে বলে উঠল, মিস্টার আবরার ফাহাদ, মুখ সামলে কথা বলুন। আমার সন্তানকে নিয়ে আর একটা কটু কথা বললে আমি আপনাকে ছেড়ে দিব না। তার চোখে ছিল ভয়ানক রাগ, তার প্রতিটি শব্দে ছিল বজ্রের মতো শক্তি। আমাকে যা খুশি বলুন, আমি সহ্য করব, মেনে নিব, কিন্তু আমার সন্তানকে এত নোংরা ভাষায় অপমান করার অধিকার আপনার নেই। আতিয়ার বুক ধরফর করছিল, চোখে পানি এসে গিয়েছিল, কিন্তু সে এক বিন্দুও দুর্বলতা প্রকাশ করল না। আবরার স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে। এতদিন পর দেখা, এত তীব্র আবেগের মধ্যে আতিয়ার এই রূপ সে কখনো দেখেনি। কিন্তু তার ক্রোধ এত সহজে প্রশমিত হওয়ার নয়। সে চোখ সরু করল, গালে যেখানে চর লেগেছে সেখানে আঙুল বোলালো, তারপর বিদ্রুপের হাসি হাসল, যেন এই চরের চেয়েও বেশি তার রাগ উস্কেও গেছে। জারদ সন্তান মানুষ করছিস, আবার বড় বড় কথা। তার কণ্ঠে ছিল তীব্র ঘৃণা, যেটা আতিয়ার হৃদয় ছিঁড়ে গেল। বল, কে তোর ওই পাপের ফসলের বাপ? বল কে? এবার আতিয়া আর সহ্য করতে পারল না, তার পুরো শরীর কাঁপছিল, বুকের মধ্যে যেন এক অগ্নিকুণ্ড জ্বলছিল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই অশ্রু ছিল ক্রোধের, দুঃখের, অভিমানের। সে এক ঝটকায় আবরারের হাত সরিয়ে দিল, তারপর এক পা এগিয়ে এসে চিৎকার করে বলল, ওরা জারজ না, ওরা জারজ সন্তান না, ওদের পিতা আছে, ওরা হালালভাবে আমার গর্ভে এসেছে। তার প্রতিটি শব্দ যেন বজ্রপাতের মতো আঘাত হানল ঘরের চারপাশে। আর ওরা আর কারোর সন্তান না, মিস্টার আবরার ফাহাদ, আপনি ওদের পিতা। আতিয়ার কথা শুনে আবরার যেন পাথরের মূর্তি হয়ে গেল, তার চোখের মনি বিস্তৃত হয়ে গেল, শরীর এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, বুকের ভেতর ঝড় বইতে লাগলো, অথচ সে এক বিন্দুও নড়ল না। তার মস্তিষ্ক যেন আতিয়ার কথাগুলো প্রতিক্রিয়াজাত করতে পারছিল না। তার সন্তান আনিয়া আর আরিয়ান তার সন্তান, সে কিছু বলবে, তর্ক করবে, না হয়তো আবার চিৎকার করবে, কিন্তু ঠিক তখনই এক আওয়াজ এলো, হ্যাঁ আবরার। মহিলা কণ্ঠস্বর, যা আবরার খুব ভালো করেই চেনে। সোফার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি ধীর পায়ে এগিয়ে এলো, মিসেস মোহনা। তার চোখ ছিল লালচে, মুখ ছিল দৃঢ়, কোলে আছে আরিয়ান। আবরারের দিকে তাকালেন তিনি, তারপর তার গলায় সেই অপ্রতিরোধ্য সত্য উচ্চারিত হলো, আরিয়ান আর আনিয়া তোরই সন্তান। আবরারের চোখের মনি কেঁপে উঠল, হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য ধাক্কা খেল, তার চারিপাশে পৃথিবী যেন এক ঝটকায় উল্টে গেল।
সময়টা ঠিক রাত ৯টা। চারপাশ নিস্তব্ধ, যেন রাতের বাতাসও থমকে গেছে আজকের ঘটনার ভারে। ঘরের ভেতর একটা গভীর নীরবতা, যেখানে শুধু শ্বাস প্রশ্বাসের ক্ষীণ শব্দ টের পাওয়া যায়। আতিয়া বিছানায় বসে আছে, দুপাশে তার দুই ধন, তার পৃথিবী, তার সমস্ত অস্তিত্ব। আরিয়ান আর আনিয়া গভীর ঘুমে মগ্ন। দুজনের মুখে নিষ্পাপ, শান্ত, যেন এই পৃথিবীর কোনো ঝড় তাদের ছুঁতে পারেনি। আতিয়া ধীরে ধীরে তাদের ছোট ছোট হাত দুটো ধরে নিল। সেই উষ্ণতা তার বুকের মধ্যে এক অদ্ভুত আবেগের ঢেউ তুলল। চোখের কোণে এক বিন্দু অশ্রু জমতে শুরু করলো, যা মুহূর্তেই গাল বেয়ে নেমে এলো। সে আস্তে করে ফিসফিসিয়ে বলল, তোদের যদি কেউ কিছু বলে, তোর আম্মু কখনোই সেটা মানবে না। ছোট্ট সোনেরা, হোক সে তোদের পিতা, তবুও ছাড় পাবে না।